হাই, ওয়েলকাম টু ডুলিঙ্গো বাংলা। এই চ্যানেলে আপনি এমসিকিউর সাথে ভারতীয় ভূগোল এবং ভারতীয় আধুনিক ইতিহাসের ভিডিও পাবেন। আমাদের সব ভিডিও বাংলা ও ইংরেজি ভাষা ব্যাখ্যা এবং নোটস রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা মডার্ন হিস্ট্রিতে এমসিকিউ দেখবো। এটা হচ্ছে লাস্ট এমসিকিউ। এরপর মডার্ন হিস্ট্রি তোমার কমপ্লিট হয়ে যাবে আর আমরা চলে যাবো মেডিকেল হিস্ট্রি দিয়ে। তোমরা যদি মডার্ন হিস্ট্রি আরো এমসিকিউ করতে চাও তাহলে আমার একটা সিরিজ আছে 150 টোটাল কোয়েশ্চেন, 50টা করে একটা ভিডিওতে তোমরা কোয়েশ্চেন পাবে মডার্ন হিস্ট্রি উইথ এক্সপ্লেনেশন। আগে প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই। দ্য ফার্স্ট প্রোপাউন্ডার অফ দ্য ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স ওয়াজ অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি অরবিন্দ ঘোষ, অপশন ডি বিপিন চন্দ্র পাল। প্যাসিভ রেজিস্ট্যান্সের মতভেদের প্রথম প্রচারক ছিলেন অপশন ই গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি অরবিন্দ ঘোষ, নাকি অপশন ডি বিপিন পাল। তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন সি অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ তোমার চেয়েছেন প্যাসিভ রেজিস্ট্যান্স। এবার আমরা প্রথমে কংগ্রেস নিয়ে বুঝে নেবো। কংগ্রেসের দুটো ভাগ ছিল, একটা ছিল তোমার মডারেট, একটা ছিল রেভলিউশনারি। মডারেট লিডার মানে যারা কথাবার্তা বলে ব্রিটিশদের থেকে ছাড়া যাইতে চাইতো। রেভলিউশনারি লিডার তারা ছিল যারা ভাবতো লড়াই করে ব্রিটিশদের থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ছিনিয়ে নিতে হবে। যদি রেভলিউশন লিডার্সের কথা বলা হয় তাহলে রেভলিউশন লিডার্সরা তিনজনকে নিজেদের গুরুদেব মানতেন। একজন ছিল পাল আর লাল। লাল অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, পাল অর্থাৎ বিপিন চন্দ্র পাল, আর লাল অর্থাৎ লালা লাজপত রায়। তো বিপিন চন্দ্র পালের যদি কথা বলা হয় তাহলে ওনার শিষ্য ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষের যদি কথা বলা হয় তাহলে উনি কংগ্রেসকে বলেছিলেন বেগিং ইনস্টিটিউট। কারণ তোমরা জানো যে কংগ্রেস সবসময় ব্রিটিশদের থেকে চাইতো যে এটা করে দিন বা ওইটা করে দিন, আর ব্রিটিশদের রিকোয়েস্টে বেঁচে থাকতো। এই জন্য শ্রী অরবিন্দ ঘোষ কংগ্রেসকে তোমার একটা বেগিং ইনস্টিটিউট বলেছেন। আর একটা জার্নাল উনি লিখেছে নিউ ল্যাম্পস ফর নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড। এটা তোমরা বুঝতেই পারছো, নিউ ল্যাম্পস উনি রেভলিউশনিস্টরা বলছেন, আর ওল্ড যে কংগ্রেসের পুরনো ভাবনা চিন্তা ধারা নিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে তিনি ওল্ড বলেছেন। উনি এটা লিখেছেন নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড। তাহলে প্রথম প্রোপাউন্ডার ডক্টর অফ প্যাসিভ রেজিস্ট্যান্স এটা হবে তোমার উত্তর অরবিন্দ ঘোষ। 1946 এ there was a meeting of Indian Naval Ratings Act. অপশন এ কলকাতা, অপশন বি মাদ্রাস, অপশন সি বম্বে, অপশন ডি বিশাখাপত্তনম। 1946 সালে সেখানে ভারতীয় নো রেটিং এর একটি সভা ছিল। অপশন এ কলকাতা, অপশন বি মাদ্রাস, অপশন সি হচ্ছে বম্বে, আর অপশন ডি হচ্ছে তোমার বিশাখাপত্তনম। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি বম্বে। যদি ইন্ডিয়ান নেভাল রেটিং এর কথা বলা হয় তাহলে হয়েছিল তোমার ইন্ডিয়ান নেভাল মিউটিনি। এই যে তোমার মিউটিনি এখানে স্টার্ট হয়েছিল মেনলি তোমার হয়েছিল ইন দ্য সাপোর্ট অফ দ্য আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে অফিসার্সরা ছিল তাদের উপরে যে অত্যাচারগুলো করা হয়েছে এটার বিরুদ্ধে স্টার্ট করা হয়েছিল। পরের দিকে এটা দেখা হয়েছিল যে এটা আরো ছড়িয়ে গেছে, কারণ ইন্ডিয়ান যে অফিসার ছিল তাদের উপর অনেক ডিসক্রিমিনেশন করা হতো, মানে ফরেনের যে অফিসার্সগুলো ছিল তাদেরকে বেশি ভালো ট্রিট করা হতো। এই জন্য এই রিভোল্টটা আরো পাওয়ার পেয়েছিল। পরের দিকে এই রিভোল্টটা চেয়েছিল ইন্ডিয়ান পার্টিদের সাপোর্ট, যে রিভোল্টে ফ্ল্যাগ টাঙাতো তারা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মুসলিম লীগ আর তোমার কংগ্রেস পার্টি ফ্ল্যাগ জাহাজের উপরে টাঙাতো টু শো দ্য ইউনিটি অফ অল থ্রি সেক্টরস। তো এটাতে যদি বলা হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা আছে ওটা তো তোমার সাপোর্ট করেছিল ইন্ডিয়ান নেভি রিভোল্টকে, কিন্তু তোমার মুসলিম লীগ আর তোমার কংগ্রেস ইন্ডিয়ান নেভি রিভোল্টকে সাপোর্ট করেনি। মুসলিম লীগের যদি কথা বলে, মুসলিম লীগ বরাবরই তোমার ব্রিটিশদের সাপোর্ট করেছে, যাতে তারা কংগ্রেসের ব্রিটিশ যেন কংগ্রেসের বিরুদ্ধে থাকে, মুসলিম লীগকে তারা যেন ফেরত সাপোর্ট করে। কংগ্রেসের যদি কথা বলা হয়, কংগ্রেস এটা মেনলি সাপোর্ট করেনি কারণ এটা আইএনএ ইন্সপায়ার করেছিল। তোমাদের যেমন বলছি কংগ্রেসের যত লিডার ছিল, যত ইন্ডিয়ান লিডার ছিল, তারা তোমার কখনোই চাইতো না যে সুভাষচন্দ্র বোসের কথা আনা হোক আর সুভাষচন্দ্র বোসের কোনো কথা তাদের মনে থাকে। কিন্তু ইন্ডিয়ান নেভাল যে মিউটিনটা হয়েছিল এটা যে সুভাষচন্দ্র বোসের কথা তোমার ভালো করে মনে রাখলো, আর ওনার কথা দিয়ে খুব ইন্সপায়ার হয়েছিল। তাই জন্য তোমার কংগ্রেস এইটাকে সাপোর্ট করেনি। আর তোমার বল্লভভাই পটেল গিয়েছিল বোম্বেতে যাতে লোকদের বোঝাতে পারে এই রিভোল্টটা থামিয়ে যেন দিতে পারে কংগ্রেস। তারপরে কোয়েশ্চেন দেখো, ডিউরিং দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট সোলজার্স অফ দ্য গার্ডওয়াল রেজিমেন্ট রিফিউজড টু ফায়ার অন দ্য আনআর্মড ক্রাউড অ্যাট। অপশন এ লখনৌ, অপশন বি কানপুর, অপশন সি পেশোয়া, অপশন ডি আলমোড়া। নাগরিক অবাধ্যতা আন্দোলনের সময় গড়ওয়াল রেজিমেন্টের সৈন্যরা নিরস্ত্র কারীদের উপর গুলি চালাতে অস্বীকার করেছিলেন। অপশন এ লখনৌ, অপশন বি কানপুর, অপশন সি পেশোয়ার, অপশন ডি আলমোড়া। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন সি পেশোয়ার। পেশোয়ারে এখানে তারা মানা করে দিয়েছিল যে তারা যারা আনআর্মড ক্রাউড আছে তাদের উপর গুলি চালানো যাবে না। তো এখানে সিভিল ডিসোবিডিয়েন্সের কথা একটু বলে নিই। সিভিল ডিসোবিডিয়েন্স তোমার স্টার্ট হয়েছিল কারণ তোমার মোহনদাস করমচাঁদ গান্ধী তোমার 11টা ডিমান্ড পাঠিয়েছিল ব্রিটিশদের কাছে, কিন্তু এই 11টা ডিমান্ডের মধ্যে কোনো ডিমান্ডই ব্রিটিশরা মানেনি। তখন উনি স্টার্ট করেছেন তোমার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যখন স্টার্ট হয়েছিল তখন তিনি করেছিলেন তোমার ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ কি, যে 11টা নিয়ম মানা হয়েছিল তার মধ্যে একটাতে মোহনদাস করমচাঁদ গান্ধী এটা বলেছিলেন যে সল্ট ট্যাক্স যেন সরিয়ে দেওয়া হয়। সল্ট ট্যাক্স যেটা না হতো এটাতে ব্রিটিশরা মেনলি দুটো নিয়ম বানিয়েছিল, একটা কোনো ইন্ডিয়ান তোমার সল্ট বানতে পারবে না, আর যে সল্টের উপর ট্যাক্স আছে ওটা খুব বেশি দিত। তোমরা বুঝতেই পারছো অন্য কোনো কমিউনিটিতে অন্য কোনো জিনিসের তারা ট্যাক্স নিলে হয়তো কোনো লোক সেই জিনিসটা কিনতো বা কোনো লোক কিনতো না। ট্যাক্সের উপরে যখন তারা টাকা, সল্টের উপরে যখন তারা টাকা নেওয়া স্টার্ট করলো তখন সল্ট তো সবাইকে ইউজ করতে, তার মানে ট্যাক্সও সবাইকে দিতে হবে। সল্ট ট্যাক্সের বিরুদ্ধে মোহনদাস করমচাঁদ গান্ধী করেছেন ডান্ডি মার্চ। এই ডান্ডি মার্চে উনি সাবরমতী আশ্রম থেকে হেঁটে গেছিলেন তোমার ডান্ডি অব্দি। এটার জন্য টোটাল লেগেছিল তোমার 24 দিন। 24 দিন উনি সাবরমতী আশ্রম থেকে ডান্ডি অব্দি পৌঁছেছিলেন, ডান্ডি বিচে, ওখানে উনি সল্ট উঠিয়েছেন। এটাই স্টার্ট হয়েছিল তোমার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। পরের কোয়েশ্চেনটা দেখবো, দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ফোর্ড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন। অপশন এ 1911, অপশন বি 1941, অপশন সি 1971, নাকি অপশন ডি 1910। কোন সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গকে বাতিল করে দেয়? অপশন এ 1911, অপশন বি 1941, অপশন সি 1971, নাকি অপশন ডি 1910। তাহলে এটা সঠিক উত্তর হবে 1911। যদি বেঙ্গল ডিভিশনের কথা বলা হয়, বেঙ্গল ডিভিশন যিনি করেছিলেন উনি ছিলেন তোমার লর্ড কার্জন। উনি তোমার বেঙ্গল ডিভিশন করেছিলেন 1905-এ। বেঙ্গল ডিভিশন কেন করা হয়েছিল যদি প্রথম কারণ দেখা হয় তাহলে তোমার যে ওদের ক্যাপিটাল ছিল ওটা কলকাতায় ছিল, আর যেহেতু তোমার বেঙ্গল এত বেশি রেভলিউশনারি অ্যাক্টিভিটিস হচ্ছিল তাদের জন্য কলকাতায় কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছিল। তাই জন্য রেভলিউশনারি অ্যাক্টিভিটি যাতে কম করা যায়, যাতে লোকদের আলাদা আলাদা জায়গায় রাখা যায়, এই জন্যই তারা বেঙ্গলকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। একটা রেখেছিল ওয়েস্ট বেঙ্গল, আর একটা করে দিয়েছিল তারা ইস্ট বেঙ্গল, যাতে যত রেভলিউশন আছে সেগুলো যেন ভাগ হয়ে যায়। দ্বিতীয় যদি দেখা হয় তাহলে ব্রিটিশরা সবসময় যেটা কাজ করেছে ওটা করেছে তোমার ডিভাইড অ্যান্ড রুল।
তোমার যখন বেঙ্গলকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল, তারা একদিকে তোমার ঢাকা মুসলিম মেজরিটি রেখে দিয়েছিল, আর ওইদিকে তোমার 1906 স্টার্ট করেছিল মুসলিম লীগ। মুসলিম লীগ জানো তোমরা ভারত ভাগ করায় কত বড় ওদের হাত ছিল, আর ওদের সবসময় ব্রিটিশরা হেল্প করতো ভারতকে ভাগ করার জন্য। তো পরের তোমার 1911 তোমার লর্ড হার্ডিংস এটাকে ক্যান্সেল করে দেয়। কিন্তু কোনো মতে তোমরা এটা ভেবো না যে ব্রিটিশরা ইন্ডিয়ার আর কোনো মতে তো এই বেঙ্গলে কখনো কিছু ভালো করতে যায়নি। লর্ড হার্ডিংস যখন এটা ক্যান্সেল করে, ওটা এই জন্যই ক্যান্সেল করে আন্ডার দ্য প্রেশার অফ দ্য স্বদেশী মুভমেন্ট। স্বদেশী মুভমেন্টে তোমরা নাম দিয়ে বুঝতে পারছো যে সব ইন্ডিয়ান গুডস নেওয়া হতো, সব ইন্ডিয়ান গুডস কেনা হতো, আর যে তোমার ব্রিটিশ গুডস ছিল ওগুলো বিক্রি অনেক কম হয়ে গেছে। এই জন্য ব্রিটিশের উপরে অনেক বেশি তোমার প্রেশার পড়ছিল। তো ব্রিটিশের উপরে যারা এত প্রেশার না পড়ে আবার ব্রিটিশের জিনিস কেনা যেতে পারে, তাই জন্য এটা সরানো হয়েছিল বেঙ্গল ডিভিশন। এটা তো ছিল প্রথম কারণ। আরো কারণ হচ্ছে তোমার ক্যাপিটালের যে প্রবলেমটা ছিল, এটা দেখি ক্যাপিটালের প্রবলেমে তারা কি করেছিল। ক্যাপিটাল তারা শিফট করে নিয়ে চলে গেছিল তোমার দিল্লিতে। ক্যাপিটাল তোমার শিফট করে নিয়ে চলে গেছিল দিল্লিতে। এবার যদি দেখা হয় এখনকার দিনে তোমার কলকাতা থেকে দিল্লি যাও খুব সহজ। তুমি ট্রেনে যাও, বাসে যাও, প্লেনে যাও, তুমি অনেকগুলো রাস্তা আছে কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য। কিন্তু আগেকার দিনে কলকাতা থেকে দিল্লি যাওয়া বেশ কঠিন ছিল, এই জন্যই তারা নিজের ক্যাপিটাল দিল্লিতে শিফট করে নিয়েছিল, যাতে তারা কলকাতা থেকে দূরে সেফলি নিজেদের কাজ করতে পারে। দ্বিতীয় যদি বলা হয় ডিভাইড, যখন তারা বেঙ্গলকে এক করলো তখন নতুন ভাবে বেঙ্গলকে ডিভাইড করলো। একদিকে করলো বিহার, আর একদিকে করলো তোমার বেঙ্গল। যদি তোমরা এবারও ইলেকশন দেখতে পারো, এই টপিক নিয়ে খুব হচ্ছে কে বেঙ্গলের ভিতরে এলো আর কে বেঙ্গলের বাইরে এলো। এইভাবে ওরা নতুন ভাবে ডিভাইড করেছিল। পার্টিশন অফ বেঙ্গল কবে ক্যান্সেল হয়েছিল? 1911। তারপরে কোশ্চেন দেখে নেবো, হু ইজ নোন অ্যাজ মাস্টার দা। অপশন এ পুলিন বিহারী ঘোষ, অপশন বি তোমার সূর্য সেন, অপশন বি রাসবিহারী ঘোষ, নাকি অপশন ডি যতীন্দ্রনাথ ব্যানার্জি। কে মাস্টার দা নামে পরিচিত? অপশন এ পুলিন বিহারী ঘোষ, অপশন বি সূর্য সেন, অপশন সি রাসবিহারী ঘোষ, নাকি অপশন ডি যতীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার সূর্য সেন। এখানে সূর্য সেন, আর তোমার স্পেলিংটা হবে সূর্য সেন। অনেক জায়গায় সূর্য সেন লেখা হয়, অনেক জায়গায় সূর্য সেন, দুটোই তোমার সঠিক উত্তর। যদি সূর্য সেনের কথা বলা হয়, তাহলে উনি কাজ করেছিলেন অ্যাজ এ স্কুল টিচার। স্কুলে উনি টিচারের কাজ করতেন, আর উনি ব্রিটিশদের নিয়ে পড়েছিলেন, আর ব্রিটিশরা ভারতের উপরে কত অত্যাচার করেছিল এটা নিয়ে ওনার ভালো জ্ঞান ছিল। তাই জন্য উনি বাকি যে স্টুডেন্টরা ছিল তাদেরকে ওই ব্যাপারে শিক্ষিত করেছিলেন, আর আস্তে আস্তে অনেক ইউথকে তিনি ইনফ্লুয়েন্স করেছেন যেন তারা ভারতের জন্য লড়াই করে। ভারতের জন্য লড়াই করাতে জায়গা ডিসাইড হয়েছিল চিটাগং। চিটাগং এর টিচার ছিলেন, চিটাগং এ ডিসাইড করা হয়েছিল ব্রিটিশকে ইন্ডিয়া থেকে সরানো হবে। তাই জন্য তিনি চিটাগং এ কি করেছিলেন, যত কানেক্টিং লাইন হয়, যেমন তোমার টেলিগ্রাম হয়ে গেল, রেলওয়ে লাইন হয়ে গেল, এগুলো তোমার ক্যালকাটার সঙ্গে সব কানেকশন ভেঙে দিয়েছে। কারণ ক্যালকাটায় তোমার মেন সেন্টার হয়ে উঠেছিল ব্রিটিশদের জন্য। আর চিটাগং এ তোমার যত আর্মারি আছে বা পুলিশ স্টেশন আছে, ওখানে তিনি নিজের লোক ঢুকিয়ে যত বন্দুক আছে, গোলা বারুদ আছে, সবকিছু তাদের থেকে নিয়ে নিয়েছিলেন। এটাই হচ্ছে তোমার চিটাগং ডিফল্ট। এটা হেড ছিলেন তোমার সূর্য সেন। যদি চিটাগং ডিফল্টের কথা বলা হয়, তাহলে ব্রিটিশরা তোমার চিটাগং কন্ট্রোল করতে খুব অসুবিধা পড়েছিল। আর এটার পরে তোমার সূর্য সেন গ্রামে গিয়ে চলে গেছিলেন। গ্রামে ওনাকে অনেক সার্চ করা হয়েছিল, কিন্তু গ্রামে প্রায় 3 বছর ওনাকে কেউ খুঁজে পায়নি। এবার এটা বলে দেওয়া খুব দরকারি যে তখন তোমার মুসলিম আর হিন্দুদের মধ্যে যথেষ্ট ডিফারেন্স চলছে, আর যে গ্রামে তিনি লুকিয়েছিলেন ওটাতে মেজরিটি তোমার মুসলিমরাই ছিল। কিন্তু মুসলিম গ্রামীণ লোকদের উপরে অনেক অত্যাচার করে, ওনাদের লোক দেখিয়ে অনেক কিছু করার পরেও তারা কেউই সূর্য সেনের ব্যাপারে বলেনি। আর সেসব দিয়ে সূর্য সেনের ব্যাপারে তার একজন বন্ধু নেত্র সেন বলে দেয়। পরের দিকে তোমার নেত্র সেনকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিয়ে দেওয়া হয়। বাকি আমরা যদি মাস্টারদার কথা বলি, তাহলে মাস্টারদাকে তোমার ধরে নেওয়া হয়। আর ব্রিটিশদের তুমি বুঝতেই পারছো যে কত লস হয়েছিল। তাই ব্রিটিশরা তার উপর অনেক টর্চার করে, এমনকি তার হাত পা, হাড় পা, দাঁত সব কি ভেঙে দিয়েছিল, আর তাকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল। তারপরে কোশ্চেন দেখবো, ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? অপশন এ আব্দুল গফর খান, অপশন বি লালা লাজপত রায়, অপশন সি বাল গঙ্গাধর তিলক, নাকি অপশন ডি অরবিন্দ ঘোষ। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার আব্দুল গফর খান। আব্দুল গফর খানকে তোমার ফ্রন্টিয়ার গান্ধী বলা হতো, কারণ আব্দুল গফর খানের যে কাজ করার নীতি বা লোককে ইন্সপায়ার করার নীতি পুরো নন ভায়োলেন্ট ছিল। আর উনি পুরো যে আইডিয়া ছিল ওগুলো পুরো গান্ধীজির আইডিয়ার মতন ছিল, তাই জন্য ওনাকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকার ডিড অকার ইন অপশন এ 1915, অপশন বি 1916, অপশন বি 1918, নাকি অপশন ডি 1919। জালিয়ানওয়ালা বাগ গণহত্যা সংঘটিত হয়েছিল অপশন এ 1915, অপশন বি 1916, অপশন সি 1918, নাকি অপশন ডি 1919। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন বি 1919। যদি জালিয়ানওয়ালা বাগ কথা বলা হয়, একটু পিছনে আমরা যদি গিয়ে দেখি, তাহলে তোমার রাওলাত অ্যাক্ট পাস করা হয়েছিল। রাওলাত অ্যাক্টকে তোমার ব্ল্যাক অ্যাক্টও বলা হয়। এটাকে পাস করা হয়েছিল তোমার মার্চ 1919। অ্যাকর্ডিং টু রাওলাত অ্যাক্ট, এটা নিয়ম বানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো ব্রিটিশ অফিসার যখন ইচ্ছা তার হবে, সে যে কোনো ইন্ডিয়ানকে ধরতে পারে, তাকে জেলে রাখতে পারে, তাকে ট্রায়ালে বা কোর্টে নিয়ে যাওয়ার কোনো দরকার হবে না। আর সে যদি চায় যার খুশি ঘরে সার্চও করতে পারবে, আর তার জন্য সার্চ ওয়ারেন্টও দরকার হবে না। এই নিয়মের বিরুদ্ধে পুরো ইন্ডিয়াতে প্রোটেস্ট স্টার্ট হয়। যখন পুরো ইন্ডিয়াতে প্রোটেস্ট স্টার্ট হয়, তখন পাঞ্জাবে দুটো লিডার্সকে ভুলভাল কারণে ধরে নেওয়া হয়। দুই লিডার্সের নাম ছিল, একজন ছিল ডক্টর সতপাল, একজন লিডার ছিলেন তোমার সৈফুদ্দিন কিশোর। এই দুজন লিডার্সকে ধরে নেওয়া হয়, আর এই জন্য পাঞ্জাবে অনেক বেশি প্রোটেস্ট স্টার্ট করা হয়। এমনি একটা দিনে তোমার বৈশাখীর দিন ছিল, তারিখটা ছিল তোমার 13 এপ্রিল 1990। তোমার বৈশাখীর দিন ছিল। তোমরা বুঝতেই পারছো একটা ফেস্টিভ্যালের দিন, যত মারা আছেন যে বাচ্চাদের নিয়ে বেরিয়েছিল, আর বুড়ো বুড়ি লোকরা বেরিয়েছিল, তারা সবাই গেল রয়েছে জালিয়ানওয়ালা বাগে। আর ওখানে ডিসকাস করা হচ্ছিল যে ডক্টর সতপাল আর সৈফুদ্দিন কিশোরকে জেলে মারা হয়েছে, এটা পুরোভাবে ভুল কাজ করা হয়েছে। তোমার এই দিনে জালিয়ানওয়ালা বাগ তোমরা যদি দেখেছো, তোমরা জানবে যে প্রত্যেক জায়গায় জালিয়ানওয়ালা বাগে ছোট ছোট গেট আছে। তো তোমার যে তখনকার জেনারেল ছিল পাঞ্জাবের, ও কি করেছিল, তোমার একটা গেট থেকে তোমার পুলিশ অফিসার ঢুকিয়ে নিয়েছিল, আর বাকি সব গেটগুলো বন্ধ করে দিয়েছিল। আর যে পুলিশ অফিসারগুলোকে ঢুকিয়ে নিয়েছিল তাদেরকে বলেছিল এদের যারা ক্রাউড আছে তাদের উপরে যেন গুলি চালানো স্টার্ট করে। গুলি চালানোর জন্য অনেক লোক মারা যায়, আর এটাকে তোমার বলা হয় জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকার। জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকারের যদি কথা বলা হয়, তাহলে জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকারে পুরো প্রোটেস্ট হয়েছিল পুরো পৃথিবীতে। আর জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকারের জন্য তোমার রবীন্দ্রনাথ ঠাকুর তোমার যে নাইটহুডের উপাধি হয়, ওটা ব্রিটিশকে ফেরত দিয়ে দিয়েছিল। নাইটহুড মানে যে নামের আগে তোমার স্যার লাগে, ওটাকে তোমার নাইটহুড বলে। আর তারপরে মহাত্মা গান্ধীর যদি কথা বলা হয়, তাহলে মহাত্মা গান্ধীকে টাইটেল দেওয়া হচ্ছিল কেসারে, তো মোহনদাস করমচাঁদ গান্ধী এই টাইটেলটা ফেরত দিয়ে দেয়। পরের কোশ্চেনটা দেখো, which movement started in India after the failure of the Cripps mission?
অপশন এ খিলাফত, অপশন বি নন কপারেশন, অপশন সি সিভিল ডিসোবিডিয়েন্স, নাকি অপশন ডি কুইট ইন্ডিয়া। পিপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল? অপশন এ খিলাফত, অপশন বি নন কপারেশন, অপশন সি সিভিল ডিসোবিডিয়েন্স, নাকি অপশন ডি কুইট ইন্ডিয়া। তাহলে আগে দেখে নেবো পিপস মিশনের আগে। তাহলে বছরে তোমার ওয়ার্ল্ড ওয়ার 2 স্টার্ট হয়ে গেছিল। ওয়ার্ল্ড ওয়ার 2 যখন স্টার্ট হয়েছিল তখন ব্রিটেন ইনভলভ ছিল। তখন সুভাষ চন্দ্র বোস বলেছিলেন যে এখনই তোমার টাইম পুরো ইন্ডিয়াতে স্ট্রাইক ডেকে ব্রিটিশদের আরো প্রবলেম ক্রিয়েট করা উচিত। কিন্তু তোমার মোহনদাস করমচাঁদ গান্ধী এটাতে মানা করে দিয়েছেন, আর উনি মানতেন যে যখন শত্রু ক্ষতি হয়ে আছে আগে থেকে, তখন শত্রুর উপরে আরো বেশি চাপ দেওয়া উচিত না। তাই জন্য তিনি এটার জন্য মানা করে দিলেন। আর সুভাষ চন্দ্র বোস ফেরত চলে এলেন তোমার ক্যালকাটা। কলকাতায় এসে গিয়ে উনি ম্যাসিভ প্রোটেস্ট অর্গানাইজ করলেন, আর পুরো অল ক্যালকাটা তোমার স্ট্রাইক ডাকলেন। এই স্ট্রাইকটাকে যাতে শেষ করতে পারে তাই জন্য ব্রিটিশদের কাছে খুব সহজ হয়ে গেল স্ট্রাইকটাকে বন্ধ করার। কারণ ইন্ডিয়াতে খালি একটা জায়গায় স্ট্রাইক হচ্ছিল, এই জন্য ক্যালকাটায় যখন সুভাষ চন্দ্র বোসকে স্ট্রাইকে ধরলেন তখন ওনাকে স্ট্রাইকে ধরে জেলে ভরলেন। জেলে ভরার পর উনি 15 ডেজ হাঙ্গার স্ট্রাইক মানালেন। সুভাষ চন্দ্র বোস 15 ডেজ হাঙ্গার স্ট্রাইকে থাকলেন। এই হাঙ্গার স্ট্রাইকে যারা সুভাষ চন্দ্র বোসের কিছু হয়ে না যায় তাই জন্য সুভাষ চন্দ্র বোসকে তার ঘরে অ্যারেস্ট করা হলো, যেটাকে বলা হয় তোমার হাউস অ্যারেস্ট। হাউস অ্যারেস্ট তো বুঝতেই পারো যে ঘরে থাকে, কিন্তু ঘরকে ঘিরে রাখে পুলিশ অফিসার্স। যখন ওনাকে হাউস অ্যারেস্ট করা হলো তখন উনি নিজের ঘর থেকে অ্যাজ এ পাঠান সেজে বেরিয়ে গেলেন, আর পুলিশ তাদের ধরতে পারলো না। পাঠান সেজে বেরোনোর পর তিনি আফগানিস্তানের রাস্তায় সোভিয়েত ইউনিয়ন পার করে জার্মানিতে গিয়ে হিটলারের সঙ্গে দেখা করলেন। হিটলার ওনাকে পাঠালো জাপানে, যেখানে উনি বানালেন তোমার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো এটা হয়ে গেল তোমার সুভাষ চন্দ্র বোসের ব্যাপার। এবার আমরা যদি দেখি এখানে ইন্ডিয়াতে কি হচ্ছিল। ওয়ার্ল্ড ওয়ার 2 হচ্ছিল, আর ভাইসরয় যে ছিল তখনকার ইন্ডিয়া, উনি ছিলেন লর্ড লিনথিঙ্গো। লর্ড লিনথিঙ্গো কি করলেন, উনি বলেন ইন্ডিয়া সাপোর্ট করবে ব্রিটেনকে ইন দ্য ওয়ার, মানে ওয়ার্ল্ড ওয়ার 2 তে ইন্ডিয়া সাপোর্ট করবে। তো এটার জন্য কংগ্রেস থেকে পারমিশন নেওয়া হয়নি বা কংগ্রেসের ডিসিশন নেওয়া হয়নি, এই জন্য কংগ্রেস তোমার রিজাইন করে দিয়েছিল। আর এই দিনটাকে সেলিব্রেট করা হয়েছিল ডে অফ রেসিগনেশন, ডে অফ ডেলিভারেন্স। ডে অফ ডেলিভারেন্স মানে ভালো হয়েছে, ছাড়া পাওয়া গেছে। ডে অফ ডেলিভারেন্স তোমার কে সেলিব্রেট করেছিল? একটা ছিল মুসলিম লীগ, আর একটা ছিল তোমার ডক্টর বি আর আম্বেদকর। এটা সেলিব্রেট করেছিল তোমার ডে অফ ডেলিভারেন্স যখন কংগ্রেস রিজাইন করে দিয়েছিল। কিন্তু কংগ্রেসই রিজাইন করেছিল তখন ব্রিটিশরা বুঝতে পেরেছিল এটা খুব বড় প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। কারণ যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়াতে বেশিরভাগ লোক তোমার কংগ্রেসকে সাপোর্ট করতো। কংগ্রেসের সাপোর্ট দরকার ছিল তোমার ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এই জন্য কংগ্রেসকে যাদের নিজে সাপোর্ট করা যায় তার জন্য পাঠানো হয়েছিল পিপস মিশন। পিপস মিশন যদি কথা বলা হয় তাহলে ইন্ডিয়াতে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলছিল। ডমিনিয়ন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমরা জানো। ডমিনিয়ন স্ট্যাটাস হচ্ছে কোনো একটা কান্ট্রি নিজের ল রেগুলেশন বানাতে পারবে, কিন্তু ওর যে আর্মি থাকবে বা ওর যে ন্যাশনাল সিকিউরিটি থাকবে ওটা অন্য দেশের কাছে থাকবে, আর এখানে তোমার ব্রিটিশের কাছে থাকবে। এটা হচ্ছে তোমার ডমিনিয়ন স্ট্যাটাস। কিন্তু পিপস মিশন যখন ডমিনিয়ন স্ট্যাটাস দিতে চেয়েছিল তখন তোমার মুসলিম লীগ এটা থেকে মানা করে দিয়েছে। মুসলিম লীগ বলেছিল তাদের ইন্ডিয়ার সঙ্গে ডমিনিয়ন স্ট্যাটাস চাই না, আর তার সেপারেট একটা স্টেট চাই পাকিস্তান। আর তাই জন্য পিপস মিশন বলেছিল যতক্ষণ কংগ্রেস আর মুসলিম লীগ দুজনে একসঙ্গে মিলে না যায়, দুজনে একই জায়গায় এগ্রি না করে, ততক্ষণ তোমার কোনো ল ওখানে পাস হতে পারবে না। এটা থেকে তোমার মোহনদাস করমচাঁদ গান্ধী যে ছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী খুব রেগে গেছিলেন। আর মোহনদাস করমচাঁদ গান্ধী ডেকেছিলেন তোমার কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তিনি বলেছিলেন যে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে যে ম্যাটারটা আছে ওটা তাদের ইন্টারনাল ম্যাটার, এটার মধ্যে তোমার পিপস মিশনে ইনভলভ হওয়ার কোনো মানেই হয় না। তাই জন্য মহাত্মা গান্ধী ডেকেছিলেন তোমার কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কিন্তু যতদিনে উনি কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডাকলেন ততদিনে তোমার ইন্ডিয়ানসরা আর বেশি কিছু বিশ্বাস করতো না গান্ধীর উপরে। কারণ উনি প্রথমে দেখেছিলেন তোমার প্রথম যদি মেজর ইভেন্ট দেখা হয় তাহলে প্রথম উনি দেখেছিলেন নন কপারেশন মুভমেন্ট, যেটা চড়াতে তোমার ভায়োলেন্স হয়েছিল বলে উনি বন্ধ করে দিয়েছেন। সেকেন্ড ওনার মুভমেন্ট যদি দেখা হয় তাহলে উনি দেখেছেন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট উনি গান্ধী আর তখনকার ভাইসরয় ইরভিনের মধ্যে একটা প্যাক্ট সাইন হয়েছিল, আর তার জন্য তিনি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ছেড়ে দিয়েছিলেন। এরপরে কোনো লোকই তার উপর বিশ্বাস করতো না, আর তাই জন্য উনি যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডাকলেন, কুইট ইন্ডিয়া মুভমেন্টে উনি স্লোগান দিলেন ডু অর ডাই, মানে এবার করবো বা মরবো। আর উনি এটা প্রমিস করলেন যে ইংল্যান্ডের সঙ্গে বা ব্রিটিশদের সঙ্গে উনি কোনো ধরনের কথাবার্তা বলবেন না, আর এই লড়াইটা চলতে থাকবে। এটা যখন ব্রিটিশরা জানতে পারলো তখন ব্রিটিশরা চালালো তোমার অপারেশন থান্ডার বোল্ট। ব্রিটিশরা অপারেশন থান্ডার বোল্ট চাললো। ওটার অ্যাকর্ডিংলি যত তোমার লিডার ছিল, যারা তোমার এই কুইট ইন্ডিয়া মুভমেন্টকে সাপোর্ট করেছিল তাদেরকে জেলে ভরে দেওয়া হয়েছিল। আর তোমার মোহনদাস করমচাঁদ গান্ধীকে ওটা জেলে ভরে দেওয়া হয়েছিল, আর ওনাকে রাখা হয়েছিল তোমার আগা খান প্যালেসে। এটা সঠিক উত্তর হবে অপশন ডি কুইট ইন্ডিয়া। Which movement started in India after failure of Pips mission? তাহলে হবে তোমার কুইট ইন্ডিয়া। The naval revolt of 1946 started in অপশন এ ক্যালকাটা, অপশন বি মাদ্রাস, অপশন সি বোম্বে, অপশন ডি কালিকট। 1946 সালে নেভেল বিদ্রোহটি শুরু হয়েছিল অপশন এ ক্যালকাটা, অপশন বি মাদ্রাস, অপশন সি বোম্বে, অপশন ডি কালিকট। তাহলে তোমাদের সঠিক উত্তর হবে এখানে অপশন সি বোম্বে। যদি নেভাল স্ট্রাইকে মেইন এফেক্ট দেখা হয় তাহলে ওটা হচ্ছিল করাচি, কলকাতা আর তোমার মাদ্রাস, কিন্তু সবচেয়ে আগে যেটা হয়েছিল ওটা তোমার সবচেয়ে আগে হয়েছিল বোম্বেতে। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, when was Indian Independence Act passed? অপশন এ তোমার 2 সেপ্টেম্বর 1946, অপশন বি 3 জুন 1947, অপশন সি 16 জুলাই 1947, অপশন ডি 15 আগস্ট 1947। তবে ভারত স্বাধীনতা আইন পাস করে অপশন এ 2 সেপ্টেম্বর 1946, অপশন বি 3 জুন 1947, অপশন সি 18 জুলাই 1947, অপশন ডি 15 আগস্ট 1947। এটা সঠিক উত্তর হবে অপশন সি। যদি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের কথা বলা হয় তাহলে 3 জুন প্ল্যান বা তোমার মাউন্ট ব্যাটেন প্ল্যান দিয়ে স্টার্ট করতে হবে। মাউন্ট ব্যাটেন প্ল্যান যেটা হয়েছিল ওখানে ব্রিটিশরা মেনে নিয়েছিল যে ইন্ডিয়া পাকিস্তান দুটোই অন্য কান্ট্রি হবে, আর দুটোকে তোমার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেওয়া হবে। এই যে প্ল্যান ছিল এটা দুটোই মুসলিম লীগ আর কংগ্রেস দুজনেই এটাকে সাপোর্ট করেছে, আর দুজনেরই ফেভার পাওয়া গেছিল। দুজনের ফেভার পাওয়ার পর এটা ব্রিটিশ পার্লামেন্টে তোমার ট্রান্সফার করা দেওয়া হয়েছিল, আর তোমার 3 জুলাইতে ব্রিটিশ পার্লামেন্টে প্রেজেন্ট করা হয়েছিল। 3 জুলাইতে যখন এটা ব্রিটিশ পার্লামেন্টে প্রেজেন্ট করা হয়েছিল, ফাইনালি তোমার 16 জুলাইতে গিয়ে এটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল, আর 17 জুলাইতে এটা রয়্যাল অ্যাসেন্ট পেয়েছিল। রয়্যাল অ্যাসেন্ট মানে ওখানকার যে রয়্যাল ফ্যামিলি আছে তারা এটার উপরে সাইন করেছিল। ডেটের সবচেয়ে ক্লোজ আসছে তোমার 18 জুলাই, তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন সি 18 জুলাই 1947। তারপরে কোশ্চেনটা দেখো, হু ওয়াজ দ্য রেভলিউশনারি অ্যাসিস্টেড ভগৎ সিং টু থ্রো বম্ব ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন দিল্লি? অপশন এ সুখদেব, অপশন বি রাজগুরু, অপশন সি চন্দ্রশেখর আজাদ, দেখি অপশন ডি বটুকেশ্বর দত্ত।
কে ছিলেন সেই বিপ্লবী যিনি ভগৎ সিংকে দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করতে সহায়তা করেছিলেন? অপশন এ সুখদেব, অপশন বি রাজগুরু, অপশন সি চন্দ্রশেখর আজাদ, কি অপশন ডি বটুকেশ্বর দত্ত? তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি বটুকেশ্বর দত্ত। তাহলে যদি ভগৎ সিং এর কথা বলা হয়, ভগৎ সিং গুলি মেরেছিলেন তোমার সন্ডাসকে গুলি মারার পর তিনি আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে আর ব্রিটিশরা তাকে খুঁজে পাচ্ছিল না। এই জন্য ব্রিটিশরা অত্যাচার স্টার্ট করে তোমার পাঞ্জাবের লোকদের উপরে। আর পাঞ্জাবের লোকদের এটা বোঝায় যে ভগৎ সিং দেখুন যে রাগ দেখে পালিয়ে গেছে আর সে দেশের লোকদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, তাই জন্য দেশের লোকের উপরে এত অত্যাচার হচ্ছে কিন্তু সে উঠে আসছে না। কারণ ভগৎ সিং ডিসাইড করেছিল যে তাকে উপরে আসতে হবে, যাতে ব্রিটিশরা যে নির্মম অত্যাচার আছে পাঞ্জাবের লোকের উপরে ওটা যেন বন্ধ করা হয়। এই জন্য ভগৎ সিং ডিসাইড করলো সে লেজিসলেটিভ অ্যাসেম্বলির উপরে বোম ফেলবে। ওইটাতে তার সাথে ছিল বটুকেশ্বর দত্ত। তারা দুজনে লেজিসলেটিভ উপরে বোম ফেলেছিল আর বোম ফেলার পর নিজেদের সারেন্ডার করেছিল। সারেন্ডার হওয়ার আগে তারা স্লোগান দিতে লেগেছিল ইনকলাব জিন্দাবাদ। কারণ তাদেরকে জেলে ধরা হয়েছিল তখন তোমার মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন যে এরা হচ্ছে ভটকা হুয়া নওজওয়ান, এরা ঠিকভাবে জানে না ইন্ডিপেন্ডেন্স কিভাবে পেতে হয়। যখন এই ভগৎ সিংকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল তখন ভগৎ সিংকে জিজ্ঞাসা করা হয়েছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে উনি যেখানে বোম ফেলেছিলেন ওই জায়গায় কোনো লোক ছিলই না, উনি বেকার ওখানে বোম কেন ফেলেছিলেন? কারণ উনি বলেছিলেন যে অনেকবার ভয়টা দেয় যারা কানে শুনতে পারে না তাদেরকে জাগিয়ে তোলার জন্য একটা বোম ফাটাতে হয়। তো ওইটা উনি কার জন্য বলেছিলেন এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। Which revolutionaries were involved in the Muzaffarpur murder? Option A Binod Bose and Badal Gupta, option B Surya Sen, option C Damodar and Balkrishan Chaprikar, option D Prafulla Chaki. মুজাফরপুর হত্যাকাণ্ডে 1908 কোন বিপ্লবী জড়িত ছিলেন? অপশন এ বিনোদ বোস এন্ড বাদল গুপ্তা, অপশন বি সূর্য সেন, অপশন সি দামোদর এন্ড বালকৃষ্ণ চাপড়িকার, অপশন ডি তোমার প্রফুল্ল চাকি এন্ড ক্ষুদিরাম বোস। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হবে তোমার প্রফুল্ল চাকি এন্ড ক্ষুদিরাম বোস। মুজাফরপুর মার্ডার কেস যে হয়েছিল, মুজাফরপুর মার্ডার কেস প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোস তোমার একটা ক্যারেজের উপর বোম ফেলেছিল। ক্যারেজ মানে তোমার একটা বক্স টাইপ, যেটা তোমার একটা বা অনেকগুলো ঘরে টেনে নিয়ে যায়। এই ক্যারেজে তোমার থাকার কথা ছিল কিংসফোর্ডে যদি কথা বলা হয় তাহলে কিংসফোর্ড তোমার ম্যাজিস্ট্রেট ছিল আর ইন্ডিয়ান যত রেভলিউশনারি ছিল আর খুব ইয়াং ছেলে ছিল তাদেরকে খুব কড়া পানিশমেন্ট দিত, যাতে ইন্ডিয়াতে যারা রেভলিউশন করে তারা যেন ডিমোটিভেট হয় আর তারা যেন ভয় পেয়ে যায়। এই জন্য প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বোস বোম ফেলেছিল তোমার কিংসফোর্ডের ক্যারেজের উপরে। কিন্তু ওই দিন কিংসফোর্ডের জায়গায় দুজন মহিলা ওই ক্যারেজে যাচ্ছিল, ওই দুজন মহিলা বোম ফেলায় মারা গেছিল। এরপর তোমার খুব সার্চ চালানো হয়েছিল আর প্রফুল্ল চাকি তোমার সুইসাইড করে নিয়েছে। ক্ষুদিরাম বোসের কথা বলা হয়, ক্ষুদিরাম বোসকে ধরা হয়েছিল আর যখন ওনাকে ধরা হয়েছিল তখন ওনার বয়স মাত্র 17 বছর ছিল। তাই জন্য যাতে ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া যায় তাই জন্য ওনার বয়স বাড়িয়ে 18 বছর বয়স করে দেওয়া হয়েছিল আর তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি নিয়ে যখন মোহনদাস করমচাঁদ গান্ধীকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন উনি বলেছিলেন এইসব ভুলভাল রাস্তায় যারা এগিয়ে যায় তারা ভুলভাল লোককে মেরে দেয়, এতে অনেক অত্যাচার হয় আর নির্দোষ লোকরা এটাতে মারা যায়, যেমন ওই দুটো মহিলা মারা গেছিল। কিন্তু সেই জায়গায় তোমার বাল গঙ্গাধর তিলক যিনি ছিলেন, বাল গঙ্গাধর তিলক তোমার দুটো নিউজ পেপার চালাতেন। একটা নিউজ পেপারের নাম ছিল তোমার কেসরি আর একটা নিউজ পেপারের নাম ছিল তোমার মারাঠা। কেসরি যে নিউজ পেপার আছে এটা তিনি প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোসের তারিফ করেছিলেন, এটার জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। The name of the ship where the Royal Indian Navy revolt originated was, Royal Indian Navy বিদ্রোহের সূচনা যেখানে হয়েছিল সেই জাহাজটার নাম ছিল অপশন এ বিক্রান্ত, অপশন বি তলোয়ার, অপশন সি আইএনএস মাইসো, কি অপশন ডি আইএনএস বিজয়। তো এটা তো উত্তর তোমাদের মনে থাকবে অপশন বি তলোয়ার। তো তোমরা মনে রেখো কোনো রিভোল্ট যখন স্টার্ট হয় তখন সবচেয়ে আগে কি দরকার? তলোয়ার। এটার অপশন হবে তলোয়ার। হু ডিফেন্ডেড অরবিন্দ ঘোষ ইন আলিপুর বোম কেস, আলিপুর বোমা মামলায় কি অরবিন্দ ঘোষকে রক্ষা করেছিলেন? অপশন এ ডব্লিউ সি ব্যানার্জি, অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সি বিপিন চন্দ্র পাল, নাকি অপশন ডি চিত্তরঞ্জন দাস। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন ডি চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের কথা যদি বলা হয় তাহলে চিত্তরঞ্জন দাস স্টার্ট করেছিলেন তোমার স্বরাজ পার্টি কংগ্রেস থেকে আলাদা হয়ে যায় আর চিত্তরঞ্জন দাস ছিলেন তোমার পলিটিক্যাল লিডার সুভাষ চন্দ্র বোসের। তোমরা এখানে দেখতে পাচ্ছ গান্ধীর সঙ্গে নেতাজি কত ডিফারেন্সেস আছে আর ওপিনিয়ন্সে কত বেশি ডিফারেন্স এক অপরের। এই ডিফারেন্সগুলো প্রত্যেক বছর আরো বেশি ক্লিয়ার হতো আর সব লোকরা এটা নিয়ে জানতো। তো মেনলি তোমার নেতাজিকে সরানোর জন্য মেনলি দায় দেওয়া হয় তোমার গান্ধীকে আর নাইডুকে, কিন্তু এটা একদমই ঠিক নয়। গান্ধী আর নাইডু তো আছে, কংগ্রেসের বাকি লিডার যারা ইন্ডিপেন্ডেন্সের পর ভালো ভালো ইম্পর্টেন্ট সিট তোমার পেয়েছিল, যেমন তোমার আব্দুল কালাম আজাদ, তারপরে বল্লভভাই পটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এরা সবাই এটার জন্য দায়ী ছিল নেতাজিকে সরানোর জন্য। নেতাজি যদি আসেন উনি কংগ্রেস কাজ করার পুরো ক্ষমতা যেটা আছে, পুরো কাজ করার যে কমিটি আছে কোর কমিটি, ওটা পুরো চেঞ্জ করে দিত। তাই কংগ্রেসের সব লিডার্সরা ষড়যন্ত্র করে তোমার সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস থেকে সরিয়েছিলেন। Which party gave a call for direct action and which date was chosen? কোন পক্ষ ডাইরেক্ট অ্যাকশনের জন্য একটি ডাক দিয়েছেন এবং কোন তারিখ বেছে নেওয়া হয়েছে? অপশন এ মুসলিম লীগ 16 আগস্ট 1946, অপশন বি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 8 আগস্ট 1942, অপশন সি দ্য হিন্দু মহাসভা 3 জুন 1946, অপশন ডি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 18 আগস্ট 1947। তো এর আগে তোমার ইন্ডিয়াতে ইলেকশন করা হয়েছিল মুসলিম লীগ আর কংগ্রেসে। তো মুসলিম লীগ যে একটা স্বপ্ন দেখতো যে ভারতে তারা ইলেকশন জিতবে আর ইলেকশনে জিতে তারা ইন্ডিয়ার উপর রুল করবে, স্বপ্নটা এখানে তারা রিয়ালিটি দেখেছিল। মোহাম্মদ আলী জিনা চাচা যে পুরো ইচ্ছা ছিল যে ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার হবে, এখানে বুঝে গেছিলেন জোনার কোনো চান্স নেই, কারণ কংগ্রেস তোমার পুরো মেজরিটিতে গিয়ে এখানে পুরো ভালোভাবে জিতে গেছিল। তখন মোহাম্মদ আলী জিনা বুঝতে পেরেছিল যে পাকিস্তান ছাড়া প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন কখনো পুরো হবে না। তাই জন্য উনি বলেছিলেন এই ডাইরেক্ট অ্যাকশন ডে। ডাইরেক্ট অ্যাকশন ডেতে উনি সব লোকদের ভোটকেছিলেন যেন তারা ডাইরেক্ট অ্যাকশন নেয় আর তারা যেন ডাইরেক্ট লড়াই করে। এই ডাইরেক্ট অ্যাকশন ডে অ্যানাউন্সমেন্টে তিনি বলেছিলেন আমি ভারতকে টুকরো টুকরো করে দেবো বা ভারতকে পুরোভাবে নষ্ট করে দেবো। এই জন্য উনি প্রত্যেকটা মুসলমানকে বলেছিলেন তাদের নিজেদের জন্য লড়াই করতে হবে, আর যদি তাদের ভাগ না পায়, তারা পাকিস্তানের আলাদা না হতে পারে, তাহলে ইন্ডিয়া পুরো মুসলিম কান্ট্রি, ইন্ডিয়া পুরো হিন্দু কান্ট্রি হয়ে যাবে, মুসলিমদের থাকার জন্য কোনো জায়গা থাকবে না। এই জন্য তোমার পুরো ইন্ডিয়াতে অনেক জায়গায় রাইট হয়েছিল, এটা সবচেয়ে বেশি এফেক্ট করেছিল তোমার বেঙ্গলে। এটা সঠিক উত্তর হবে তোমার মুসলিম লীগ দেখেছিল 16 আগস্ট 1946 এ। Who was the leader of the Gadar party? Gadar party নেতা কে ছিলেন? অপশন এ ভগৎ সিং, অপশন বি লালা হরদয়াল, অপশন সি বাল গঙ্গাধর তিলক, নাকি অপশন ডি ভিটি সাভারকর। তাহলে এটা সঠিক উত্তর হবে লালা হরদয়াল। লালা হরদয়াল ছিলেন ফাউন্ডার। আর যদি প্রেসিডেন্টের কথা বলে তাহলে প্রেসিডেন্ট ছিলেন তোমার সোহান সিং। তোমার যে গাদার পার্টি ছিল, গাদার পার্টি বানানো হয়েছিল তোমার স্যান ফ্রান্সিসকো ইউএসএ তে।
এটা যে একজন ইম্পর্টেন্ট মেম্বার ছিলেন, উনি ছিলেন শহীদ উধাম সিং। উধাম সিং এর যদি কথা বলা হয় তাহলে ব্রিটেনে গিয়ে উনি ডায়ারকে গুলি মেরে দিয়েছিলেন, আর গুলি মারার পর ডায়ার মারা গেছিলেন। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। যদি তোমাদের আরো কোয়েশ্চেন দেখা থাকে তাহলে তুমি ওই 150 কোয়েশ্চেনের সিরিজটা হিস্ট্রি এমসিকিউ 150 কোয়েশ্চেন মডেল হিস্ট্রি এমসিকিউ ওটা দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, আর দেখা হবে পরের ভিডিওতে।